হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের SEC 2 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, লোক আদালত বলতে কি বোঝো, লোক আদালতের গঠন ও কার্যাবলী বর্ণনা করো, আর সাধারণ আদালতের সঙ্গে এর পার্থক্য কোথায়। কি বলা হচ্ছে দেখো, রাষ্ট্রবিজ্ঞানী ব্রাইস বলেছেন বিচার বিভাগের উৎকর্ষের ওপর কোনো সরকারের উৎকর্ষ নির্ভর করে। উৎকর্ষ বলতে বোঝায় বিচার বিভাগ স্বল্প সময়ের মধ্যে রায় দিয়ে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করবে, কিন্তু অভিজ্ঞতা থেকে দেখতে পাচ্ছি ভারতের ক্ষেত্রে তা সম্ভব হচ্ছে না। কারণ কারণ বলছে, কথাই বলে জাস্টিস ডিলে ইজ জাস্টিস ডিনাই, অর্থাৎ বিচার যদি বিলম্বিত হয় তাহলে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। ভারতের বিচার ব্যবস্থার এই দীর্ঘ সূত্রতা আছে। এখানে মামলার কাগজপত্র, প্রমাণপত্র সংগ্রহ ও সাক্ষ্যদান ও তার বিচার করতে গিয়ে সময় চলে যায়। পেপার জাস্টিসের চাপে রিয়েল জাস্টিস দূরে সরে যায়। শুধু তাই নয়, এখানে বিচার প্রক্রিয়া অত্যন্ত ব্যয় সাপেক্ষ। স্বাভাবিক কারণে সাধারণ মানুষেরা বিচারের সুফল পায় না। এই অবস্থায় বিচার ব্যবস্থার কাঠামোকে ঢেলে সাজানোর চিন্তাভাবনা শুরু হয়। তার পটভূমিতে ভারত সরকার 1987 সালে তৈরি করে লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যাক্ট বা আইনগত পরিষেবা কর্তৃপক্ষ। এই আইনকে অনুসরণ করে কেন্দ্র, রাজ্য, জেলা, তালুকে লিগ্যাল সার্ভিস কমিটি তৈরি হয়। এই কমিটির হাতে লোক আদালত গঠনের দায়িত্ব দেওয়া হয়। এবার বলা হচ্ছে দেখো, লোক আদালতের গঠন, সেখানে কি বলা হচ্ছে দেখো, বিচারপতি PN ভগবতী প্রথম লোক আদালতের ওপর গুরুত্ব দেন। সেই মতো দিল্লিতে প্রথম লোক আদালত গঠিত হয়। আদালতের অধিবেশনের প্রথম দিনে 5টি আদালত বসে। প্রতিটি আদালত গঠিত হয় 2জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে। তারপর এই ব্যবস্থা অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়ে, তবে সেখানে 2জন বিচারপতি ছাড়া সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদকে বিচার কাজে যুক্ত করা হয়। কাদের যুক্ত করা হবে এ ব্যাপারে কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের বিচারপতির সঙ্গে আলোচনা করবে, রাজ্যের ক্ষেত্রে রাজ্য সরকার হাইকোর্টের সঙ্গে পরামর্শ করবে। তারপরে বলা হচ্ছে উদ্দেশ্য, লোক আদালতের উদ্দেশ্য হলো সাধারণ মানুষ যাতে সহজে, স্বল্প খরচে, অল্প সময়ের মধ্যে বিচারের সুবিধা পায় তা দেখা। তাছাড়া এর অন্যতম উদ্দেশ্য হলো সহজ সরল পদ্ধতিতে সর্বসমক্ষে বিচার কার্য সম্পাদন করা। তারপরে বলা হচ্ছে দেখো, লোক আদালতের কার্যাবলী। প্রথমত কি বলা হচ্ছে দেখো, দীর্ঘদিন যাবৎ যেসব মামলা অমীমাংসিত রয়েছে সেই সব মামলাগুলি যদি অন্য কোনো আদালত তাকে হস্তান্তরিত করে তাহলে তাকে লোক আদালতে সেই মামলার দ্রুত মীমাংসা করতে পারে। দ্বিতীয়ত, কোর্টের বাইরে আপোষ মীমাংসার ওপর গুরুত্ব আরোপ করে। লোক আদালত উভয় পক্ষকে বিরোধ মিটিয়ে নেওয়ার আর্জি জানিয়ে থাকে। তৃতীয়ত, লোক আদালত কোনো মামলার বিচার করতে গিয়ে দোষী সাব্যস্ত ব্যক্তির কাছে ক্ষতিপূরণের দাবি চাইতে পারে কিংবা অর্থ আদায়ের ক্ষেত্রে এই আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চতুর্থ, লোক আদালতগুলি বিবাহ সংক্রান্ত বিরোধ, বিভিন্ন ক্ষতিপূরণের সংক্রান্ত দাবি, বিমা ও দুর্ঘটনার জনিত ক্ষতিপূরণ প্রভৃতি বিরোধের সুষ্ঠু মীমাংসা করতে পারে। এখানে মনে রাখা দরকার, লোক আদালত যে রায়টি গ্রহণ করে সেই রায়টি চূড়ান্ত বলে বিবেচিত হয়। এই কারণে এই আদালতের রায়ের বিরুদ্ধে কোনো ধরনের আপিল করা যায় না। পরের পয়েন্ট কী আছে দেখো, পঞ্চমত, সাধারণত পরের পয়েন্ট কি বলা হচ্ছে দেখো, সাধারণত কি বলা হচ্ছে, ক্ষতিপূরণের দাবি বন্টন সংক্রান্ত কোনো মামলা, ক্ষতিপূরণের দাবি, তারপর দেখো ক্ষতিপূরণের দাবি হয়েছে, তারপর দেখো বন্টন সংক্রান্ত কোনো মামলা, পারিবারিক মামলা নিষ্পত্তির ক্ষেত্রে লোক আদালতগুলো বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দিল্লিতে সর্বপ্রথম লোক আদালত স্থাপিত হয়। এবারে হচ্ছে পদ্ধতি, যেসব মামলা দীর্ঘদিন ধরে কোনো নিষ্পত্তি হয়নি সেই মামলা উচ্চ আদালত এখানে পাঠাতে পারে, তবে সেক্ষেত্রে মামলার যারা জড়িত
তাদের সর্বসমক্ষে সম্মতি থাকা দরকার। আদালত উভয় পক্ষকে ডেকে বোঝাপড়ার মাধ্যমে রায় দেবে, তাই এখানে একতরফা বিচার হবে না। তবে এই আদালত যে রায় দেবে তা হবে চূড়ান্ত। এই রায়ের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না, অর্থাৎ এটি মেনে চলা বাধ্যতামূলক। তারপরে কি বলা হচ্ছে দেখো, লোক আদালতের হাতে বিভিন্ন বিষয়ে বিচারের ভার দেওয়া হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো বিবাহ সংক্রান্ত বিরোধ, পথ দুর্ঘটনা, ক্ষতিপূরণ সংক্রান্ত দাবি, বিমা কোম্পানির কাছে অর্থদায়ী। তারপরে দেখো, ও ধর্ম বিশ্বাসের প্রতি আঘাতের প্রতিকার, দুর্নাম রটনা, নিরাপত্তা বিঘ্নিত হলে তার প্রতিকার প্রভৃতি। এবার হচ্ছে মূল্যায়নে কি বলা হচ্ছে দেখো, লোক আদালতে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে এই আদালত সিভিল কোর্ট বা দেওয়ানি আদালতের মতো ক্ষমতা ভোগ করে বলে এর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। বন্ধুর মতো বিরোধের মীমাংসা করে বলে সাধারণ মানুষ এই আদালতের কাছে অনেক প্রত্যাশা করে। তবে প্রয়োজনের তুলনায় এর পরিষেবা কম। সেদিক থেকে সরকার দৃষ্টি দিলে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এই আদালত সমাজ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার পার্থক্য আছে লোক আদালতের সঙ্গে সাধারণ আদালতের। লোক আদালত প্রতিষ্ঠান কেন্দ্রিক ধারণার বাইরে ইতিবাচক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে বিরোধ নিষ্পত্তির জন্য কাজ করে। অপরদিকে সাধারণ আদালতগুলি মূলত প্রতিষ্ঠান কেন্দ্রিক, এই জন্য সাধারণ আদালতগুলি আইনের কাঠামোর বাইরে কোনো কিছু ভাবতে পারে না। দ্বিতীয়ত দেখো, লোক আদালত সমাজের দুর্বলতর শ্রেণীকে বিনামূল্যে আইনি সাহায্য দেওয়ার জন্য কাজ করে। অপরদিকে সাধারণ আদালতগুলিতে বিচার ব্যবস্থা যেভাবে পরিচালিত হয় তা ব্যয় সাপেক্ষ। তৃতীয়ত, লোক আদালতগুলিতে মামলার নিষ্পত্তি দ্রুত হয়। অপরদিকে সাধারণ আদালতগুলিতে মামলার নিষ্পত্তি অত্যন্ত সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায়। চতুর্থ, লোক আদালতের রায় চূড়ান্ত, সেই রায় মানতে সংশ্লিষ্ট পক্ষগুলি বাধা, এই রায়ের বিরুদ্ধে কোনো আপিল করা যায় না। অপরদিকে সাধারণ আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা যায়। আর শেষ পয়েন্টটা হচ্ছে দেখো, লোক আদালতে নিজেরাই ন্যায় বিচার নিয়ে মানুষের দোরগোড়ায় ছুটে আসে। অন্যদিকে প্রচলিত ব্যবস্থায় ন্যায় বিচারের জন্য মানুষকে সাধারণত আদালতগুলির কাছে ছুটে যেতে হয়। এই ছিল তোমাদের আজকের আলোচনা।